ভারত বাংলাদেশের সম্পর্ক ভালো থাকার কারণে বাংলাদেশের কয়টা উপকার হয়েছে কয়টা ক্ষতি হয়েছে তা আপনারা সকলেই হয়তো জানেন, কিন্তু একটা উপকার হয়েছে সেটা আমি বলবো। কিন্তু তার আগে আমি বলে নেই কি কি ক্ষতি হয়েছে। উপকারটা একটু পরেই বলি, কারণ উপকারটা অনেক নামি দামি, এত সহজ না, অত্যন্ত নামি দামি। ক্ষতির কারণটা আগে বলে যাই কি কি ক্ষতি হয়েছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক উন্নত হবার কারণে। তার ভিতরে সবচাইতে বড় ক্ষতি বাংলাদেশের জন্য, বাংলাদেশের সকল চিনি কল বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এগুলি যে সম্পূর্ণ ভারতের দ্বারা নিয়ন্ত্রণ ছিল সেগুলি আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের চিনি কল বন্ধ করে ভারত সরকার আমাদেরকে কম দামে চিনি দিতে গেছে। এর জন্য কি হয়েছে? ভারত সরকার আমাদেরকে তাদের মুখী করে রাখছে। কিন্তু আমাদের দেশে যদি চিনি উৎপাদন হইতো তাহলে আমরাও বিদেশে রপ্তানি করতে পারতাম। আমাদের ভারতের কাছ থেকে কিনা খাইতে হইতো না, ওদের দিকে তাকাই থাকতে হইতো না, আমাদের দেশের টাকা ওদের দেশে পাঠাইতে হইতো না, বরং আমরা আরও বিদেশি ডলার ইনকাম করতে পারতাম। বাংলাদেশের পাট শিল্প ভারতমুখী হয়ে গেছে। এখন আমাদের পাট বিক্রি করতে গেলে ভারতের কাছে বিক্রি করতে হয়, পাট পণ্য ভারতের কাছে বিক্রি করতে হয়। অন্য কোনো মার্কেট আমাদের জন্য খোলা নাই। বাংলাদেশ আন্তর্জাতিক বাজারে অন্য কোনো দেশে যাইতে পারে না এই পাটের লেনদেন করার জন্য, কারণ এর একমাত্র নিয়ন্ত্রক ভারতের হাতে ছিল। আর কোনো নজিরও নাই যে বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যাইতে পারে, এমন কোনো রেকর্ড আর নাই। সব ধ্বংস, পাট শিল্প ধ্বংস। আন্তর্জাতিক পণ্য সরবরাহ, বাংলাদেশ থেকে যদি কোনো পণ্য আন্তর্জাতিক মার্কেটে সরবরাহ করার প্রয়োজন হয় সেটাও কিন্তু ইন্ডিয়াতেই যাইতে হয়, কারণ বাংলাদেশের সাথে তাদের এত ভালো সম্পর্ক যে কখনোই তারা দেশের মধ্যে কোনো পণ্য সরবরাহ সংস্থা চালু করার মতো বা এরকম রুট তৈরি করার মতো অবস্থানে বাংলাদেশকে রাখে নাই এবং সেই অনুমতিও কোনোদিন দেয় নাই। আর বাংলাদেশ সরকারও করতে পারে নাই, কারণ সরকার ওই যে ওদের অভিমুখী, ওরা যা বলবে তাই শুনবে, অন্যথায় দিল্লি বেজার হয়ে যাবে। ভারত বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক রাখার কারণেই তারা কিন্তু স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বাংলাদেশে পানি সরবরাহ বন্ধ করে দিতে পারছে। আজকে যদি বাংলাদেশের সাথে অন্য কোনো রাষ্ট্রের সম্পর্ক ভালো থাকতো, বাংলাদেশের সম্পর্ক যদি আজকে চীনের মতো রাষ্ট্র, তুরস্কের মতো রাষ্ট্র বা আমেরিকার মতো রাষ্ট্রের সাথে কোনো চুক্তি থাকতো, তাহলে কি বাংলাদেশের এই পানি তারা বন্ধ করে রাখতে পারতো? পারতো না। আন্তর্জাতিক একটা প্রেশারের কারণে তারা পানি দিতে বাধ্য হইতো। কিন্তু আমাদের সম্পর্ক শুধুই ওর সাথে, এজন্য ওরা যা বলবে আমাদেরকে তাই মেনে নিতে হবে। কৃষি শিল্প, বাংলাদেশের কৃষি খাত ধ্বংস। আমাদেরকে ভারতমুখী করে রাখা হয়েছে। দিনের পর দিন, বছরের পর বছর আমাদের দেশে ভারত থেকে পণ্য এনে খাইতে হবে কম দামে, এটাই শুধু আমরা জানি। আর দেশের পণ্য উৎপাদন করতে গেলে দাম বেশি পড়ে। তার কারণ আমাদের দেশের নিয়ন্ত্রক, কৃষি খাতের নিয়ন্ত্রক ভারতের হাতে। এই দেশে কোনো নামি দামি কোম্পানি নাই যারা কৃষি খাতে ইনভেস্ট করতে পারবে, কোনো ফার্টিলাইজার কোম্পানি যারা কৃষি খাতকে উন্নত করতে পারবে। সব কিছু আমাদেরকে ইন্ডিয়ার উপরে নির্ভর করতে হয় এবং ইন্ডিয়া থেকে পেঁয়াজ এবং ইন্ডিয়ার কাঁচা তরকারি এগুলি আমদানি করে আমাদেরকে খাইতে হয়। কেন আমাদের দেশে কি জমির অভাব? আমাদের দেশে তো জমির অভাব না, সেখানে কোনো উৎপাদন নাই, খালি জমি পড়ে আছে, কৃষকের পিছনে কোনো খরচ নাই। আমরা খরচ করি কোথায়? আমরা খরচ করি সরকারের মাধ্যমে, ইন্ডিয়া থেকে কিনে আনি। সরকার যখন কোনো কিছু কিনে আনে ইন্ডিয়া থেকে বা ব্রাজিল থেকে অথবা অন্য কোনো দেশ থেকে, যখন সরকার কিনে আনে তখন কিন্তু বেশি দাম দিয়েই কিনে আনে। যেই বেশি টাকাটা ব্রাজিলকে দিচ্ছে বা অন্য কোনো দেশ থেকে খাবার কেনার সময় দিচ্ছে, ওই বেশি টাকাটা যদি আমরা নিজের দেশের কৃষককে সরবরাহ করতাম তাহলে আমাদের দেশের এত বিলিয়ন বিলিয়ন ডলার বিদেশে চলে যেত না। আর এটা কেন হয়েছে? ভারতের সাথে ভালো সম্পর্ক থাকার কারণে। আপনার যখন আমার এই ভিডিওটা শুনতেছেন, এমন হতে পারে যে আপনার বাসায় বিদ্যুৎ নাই। কারণ কি জানেন? এই বিদ্যুতের নিয়ন্ত্রকও ইন্ডিয়ার হাতে। ইন্ডিয়া যদি চায় বাংলাদেশের বিদ্যুৎ বন্ধ করে দিবে। এখনও আজ পর্যন্ত 2026 সাল চলতেছে। বিদ্যুৎ খাতের বড় একটা নিয়ন্ত্রক
ভারতের হাতে। এদেশের সরকার দিনের পর দিন, বছরের পর বছর এই ক্ষমতাগুলো ভারতকে দিয়ে রাখছে নিজের ইচ্ছা করে, তারা ক্ষমতায় থাকার জন্য। এরা এখান থেকে বের হইতে গেলে আমাদেরকে অনেক কিছু পরিবর্তন করতে হবে, যে এত সহজেই কিন্তু সম্ভব না। কারণ বড় একটা খাত, বড় একটা শিল্প তাদের হাতে দেওয়া। আর আমরা কি করি? ঘাটতি দেই। বাংলাদেশ সরকার জরিমানা দেয়, জরিমানার টাকা কোথায় যায়? ইন্ডিয়াতে যায়। এই জিনিসটা যদি আমাদের দেশের প্রতিষ্ঠান দ্বারা করতো, আমাদের দেশের প্রতিষ্ঠানকে এদেশে রেখে যদি সেই কার্যক্রম পরিচালনা করার ব্যবস্থা তৈরি করতো সরকার, তাহলে আমাদের দেশের বিদ্যুৎ ব্যবস্থায় আমরা সঠিক বিদ্যুৎ সরবরাহ পাইতাম, সঠিক বিল পাইতাম, এবং আমাদের দেশের এই টাকা বিদেশে চলে যাইত না। আমরা যে মিটার নিয়ে, বিল নিয়ে নানান ধরনের কথা শুনি, এই যে অতিরিক্ত টাকাগুলি, এইগুলোও কিন্তু আমাদের দেশে থাকে না, সবাই কিন্তু বিদেশে চলে যায়। আর এগুলি তাদের নিয়ন্ত্রণের মাধ্যমেই কিন্তু আজকে আমরা এই ধ্বংসের মুখে হইতেছি। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থা এমনভাবে তৈরি করা হয়েছে যে এই দেশের জনগণ শুধুমাত্র ৭১-এর চেতনা ছাড়া আর কোনো কিছু বুঝে না। কারণ শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে বানানো হয়েছে যে জনগণ অন্য কোনো কিছু জানবে না। যেখানে সারা পৃথিবী যেখানে তাদের দেশকে ২০৭০ সালে কি করবে সেই শিক্ষা ব্যবস্থা নিয়ে বসে আছে এবং তাদের দেশকে উন্নত করার চিন্তা করে, সেখানে আমাদের দেশের জনগণকে ৭১-এর চেতনার শিক্ষা দেওয়া হয়। তো এইভাবে যদি আমরা শিখতে থাকি, তাহলে অবশ্যই আমাদের বড় ধরনের ক্ষতি হবে, এবং আমাদের জাতিগুলো আগামী ৩০-৪০ বছর পর্যন্ত তাদের মধ্যে ভালো কোনো শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে উন্নত করতে পারবে না। এটা কিন্তু বাস্তব। আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা এগুলি সম্পূর্ণ নয়াদিল্লির হাতে। আমরা চাইলেই অন্য কোনো দেশের সাথে কোনো চুক্তি করতে পারি না, আমরা চাইলেই অন্য কোনো দেশের সাথে যাইতে পারি না, যার কারণে আমাদের দেশ কখনো উন্নত হয় না। আর এখান থেকে বের হইতে গেলে বাংলাদেশ সরকারকে অনেক পথ পাড়ি দিতে হবে, এবং বাংলাদেশ সরকারের প্রতি যদি দিল্লি নারাজ হয়, সেই ব্যবস্থা কি করবে, প্ল্যান এ, প্ল্যান বি, দুইটা প্ল্যানই কিন্তু তাকে তৈরি করে রাখতে হবে। যেমন নেপাল, শ্রীলঙ্কার মতো দেশ যদি দেউলিয়ার থেকে বেঁচে যাইতে পারে, আপনারা জানেন মাত্র ৩-৪ বছর আগের কথা, শ্রীলঙ্কা কিন্তু দেউলিয়া হয়ে গেছিল। সেইখান থেকে কিন্তু তারা উঠে দাঁড়াইছে, কারণ দেউলিয়া হওয়ার পরেও তারা ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে আজকে তারা ঘুরে দাঁড়াইছে। নেপালের মতো কান্ট্রি, তারা কিন্তু মাত্র ১ বছর আগে, অর্থাৎ আমাদের দেশে যেখানে আন্দোলন হওয়ার প্রায় ১ বছর পরে, বা ১ বছর না, প্রায় ৭-৮ মাস পরে নেপালও আন্দোলন হয়। নেপাল থেকে কিন্তু সরকার খেদাই দেয়, তারা তাড়াই দিছে এবং নতুন সরকার সেখানে বসাইছে। এখন তারা ১ বছরের মধ্যে উন্নয়ন তারা দেখাই দিচ্ছে সরকারকে। শুধু জনগণও বলতেছে যে না, আমাদের দেশ এখন উন্নয়ন হচ্ছে। অর্থাৎ তারা ভারত থেকে বের হয়ে কিন্তু ১ বছরের ভিতরে উন্নয়ন করতে সক্ষম হয়েছে, যা আমরা পারি নাই। কারণ আমাদের দেশের সরকার ভারতের সাথে সম্পর্কটা ছিন্ন করতে চায় না, এবং তারা কখনো ভারতের বাইরে যাইতে চায় না। বাংলাদেশের যে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রক, সারা বাংলার যতগুলি ব্যাংক আছে তার হেড হয়েছে বাংলাদেশ ব্যাংক, আমরা জানি। আর এই বাংলাদেশের ব্যাংকের সার্ভারের নিয়ন্ত্রণ চাবিকাঠি কিন্তু ইন্ডিয়ার হাতে ছিল বাংলাদেশ জন্মের পর থেকে, অর্থাৎ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত। সর্বশেষ ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরে প্রায় ১ বছর আগে বা ৭-৮ মাস আগে তিনি এগুলি চেঞ্জ করে ফেলছেন, এবং এর নিয়ন্ত্রণ এখন বাংলাদেশের সরাসরি সার্ভার দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ আমরা স্বাধীনতার ৭০ বছর পরেও ভারতের দ্বারা আমাদের দেশের সবচাইতে মূল্যবান খাতটা নিয়ন্ত্রণ করে আসছি, যেই খাতের মাধ্যমে আমাদের দেশের টাকাগুলি আপ ডাউন হয়, আমাদের দেশের মানুষ উন্নত হচ্ছে না বেউন্নত হচ্ছে সেগুলি বোঝা যায়। সেই জায়গাটা স্পর্শকাতর মতো জায়গা কিন্তু আমরা ভারতের হাতে দিয়ে রাখছি, এবং সেখান থেকে বের হওয়ার মতো পরিকল্পনা কেউ কখনো করে নাই। ইতিপূর্বে যেই সরকারগুলি ছিল তারা কখনো কিন্তু সেখান থেকে বের হইতে চায় নাই। ডক্টর ইউনূস সেই জায়গাটা তৈরি করে গেছেন, এবং বাংলাদেশের জনগণের সুফল অতি দ্রুত ভোগ করবেন। যদি নতুন সরকার সেই ব্যাংকিং ব্যবস্থাকে একটু উন্নত করতে পারে, তাহলে আমি মনে করি বাংলাদেশ সরকার সহ দেশের জনগণও এর সুফল ভোগ করতে পারবে। তারপর আমাদের দেশের ডিফেন্স ব্যবস্থা, সারা পৃথিবী যেখানে উন্নত হচ্ছে, পৃথিবীর প্রত্যেকটা দেশে মজবুত
ডিফেন্সের ভিত্তি তৈরি করার চেষ্টা করতেছে, সেখানে বাংলাদেশের ডিফেন্সের ভিতরেও কিন্তু অর্থাৎ বাংলাদেশের পুলিশ বাহিনী, সেনাবাহিনী, তাদের ভিতরেও চেতনা কাজ করে, ৭১-এর চেতনা কাজ করে। তারা কিন্তু এই চিন্তা কখনোই মনে করে না যে আমাদের দেশের ডিফেন্স আরও মজবুত করা দরকার, আমাদের সীমান্ত মজবুত করা দরকার। তারা কি বলে? সীমান্তের কথা বললেই বলবেন ৭১-এর চেতনা আর পাকিস্তানের রাজাকার। এই জিনিসগুলো ছাড়া তাদের মধ্যে আর কোনো বক্তব্য ছিল না। এবং বাকি জীবনে তারা কি করবে, ভবিষ্যতে দেশকে কিভাবে পরিচালনা করবে, বাংলাদেশের নতুন সরকার যদি সেই নতুন কোনো অবকাঠামো তৈরি করে, নতুন কোনো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেশকে উন্নত করার জন্য, তাহলে অবশ্যই সম্ভব বাংলাদেশের আরও মজবুত ভিত্তি তৈরি করা। এই পর্যন্তই আজকের জন্য। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।